আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ১। পাঠে জান্নাত জারা। এই যে শুনছেন? কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞানে হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটিকে সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষ চিহ্নমাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটিকে সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গা নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন? এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবরত ডেকে অর্ধ বেহুশ লোকটির নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথা লাল হিজাবধারী ঝাপসায় একটি মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মিলতে তাকাতে পারল না যুবকটি। তবে ঝাপসা চোখে মায়া উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল। মায়া সেটা বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভেজা দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন, মিস। লোকটি অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মায়া ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে। এদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেই সব চিন্তা না করে মায়ের কাছে অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচল লোকটির কপাল চেপে রেখে আগের মতো বলল, মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনি কি দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার ডায়াবেটিস কমে গেছে মিস। সুগার প্রয়োজন। মিষ্টির ব্যবস্থা করুন দ্রুত। মায়া চমকে উঠল লোকটির কথায়। ডায়াবেটিসের সমস্যা মায়ার বাবারও হয় মাঝে মধ্যে। তখন হাতের কাছে মিষ্টির প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেঁটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজের ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার ১৬তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সঙ্গে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুর মেজাজ সারাদিন কাটল আনন্দের করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়ের নিজে চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সঙ্গেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে হঠাৎ আরিফের বাইক চলে যেতে যেতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝল গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাংচার। এই জন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকায় পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল। আশেপাশে খুঁজে একটা হোটেলের 2টো রুম বুকিং করল।
একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন হাত থেকে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে। আর এই অচেনা লোকটি বা কে? মায়া লোকটিকে পরপর বেশ অনেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির পায়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকায়, ভরকালো, হতবিভ্রত হয়ে গেল লোকটির কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনের দেখা মিলল ওর ছোট শরীরে। মায়া কাঁপা হাতে ফের লোকটির মাথার শাড়ির আঁচল ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাইরে আবহাওয়া ভালো না, দেখুন কীরকম ঝড়ঝাপটা বাতাস বইছে আশেপাশে। হয়তো যে কোনো সময় ঝড় আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ের কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়ল। আচ্ছা মতো ফেঁসে গেছে সে। না নিজের একটা ফোন আছে আর না লোকটার কিছু বলছে। এদিকে রাত অনেক বেশ হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটাও বেশ খারাপ। যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গুল গুল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখ মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। যে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে সে জায়গায় মায়া বসে আছে, সে জায়গার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে আশ্বস্ত প্রকাশ করে ঠোঁট ভেঙে একবার কেঁদেই ফেলল। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সে রাস্তা বন্ধ, কারণ এখানে কোনো কিছুই মায়ার চিনতে পরিচিত নয়। দেখা গেলে এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতেই আবারও বড় কোনো বিপদ সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্ত মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করল। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছে থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাঁধে চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধের উপর, কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়া কিশোর মনে কেঁপে উঠল। কাঁপা হাতে মায়া লোকটির দুবাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পারছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদুস্বরের ধ্বনি। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করল। মনের কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠ লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। বেশ হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠে গিয়ে বেখেয়ালি অবস্থায় নিজের পায়ের নিচে শাড়ির কুচিগুলো পরে খুলে গেল তরতর করে। আঁতকে উঠার মতো তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুঁজল। লোকটিকে ধরে
দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ল। যখন দেখলো মায়া হাইটের লোকটি কাজ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজন মায়ার সাধ্যর বাহিরে ছিল। অত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে? যদি সে লোকটিকে পুরোপুরি নাগালি না পেল। অসহায় মায়া এবার বেশ কান্না পেল। মায়া আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বার জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তেই ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আঁতকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ার কাঁধ চেপে নিজের ভর ফেলে মায়ার উপর। লোকটি বেশ লম্বা হওয়ার মায়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলেও বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটি নিজেও দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে সে মায়ার উপর নিজের ওজন ছেড়ে দিয়েছে ধীরে ধীরে। তাছাড়া মায়া যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না পৌঁছায় তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় অজ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। অসহায় মায়া নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার হোঁচট খেয়ে পড়ে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো। বেশ কয়েকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত হাঁটছিলেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবতীকে সাহায্য করতে মনে বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপ এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়া কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজস্ব বাড়ির পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাঁচল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধ বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলেন। সাহায্য করতে দ্বিধাবোধ জানালেন। ওনার ধারণা মতে মায়া আর অচেনা লোকটি প্রেমযুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেলের রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়ে এই ঝড়ঝাপটা রাতে। ওনার ধারণা মতে মায়া আর ছেলেটির পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছেন ওনার বাড়িতে আশ্রয় নিতে। বয়স্ক লোকটির এমন চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে একচোট কথা শুনিয়ে ফেলেছেন এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধ লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়া পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইন করা শার্টটা প্যান্ট ভিতর থেকে বেরিয়ে আসার জন্য। মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনের মায়াদের নিয়ে। বৃদ্ধ লোকটা কথার মায়ায় কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করতে মায়ার গায়ের শাড়িটা অগোছালো হয়ে গেছে, সঙ্গে অবশ্য রক্তের লাল লাল দাগের ছিটায় সমস্ত শাড়ির তলিয়ে আছে। দুর্ভাগ্যবশত মায়ার মাথায় হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটি রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজ করে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বলতেও যে কেউ কিছু বিশ্বাস করবে না,
সেটা লোকটির তীক্ষ্ণ কথা শুনেও বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপর মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়ে নয়, বরং আশেপাশের 5 এলাকার মানুষদের বিয়েও দিয়ে থাকেন তিনি। এমন সম্মতি ব্যক্তির ঘরে কখনো পাপ ধারক মানুষ জায়গা হবে না বলে তিনি মনে করেন। তিনি এই ঝড়-ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবেন, তবে হালালভাবে, অবৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকায় মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিলেন সবাইকে নিয়ে ভেতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুইয়ে দিতেই পিকতে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানার শয্যাশায়ী যুবকটির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখে বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাসফাস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটি নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসে লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গা, অচেনা মানুষের সাথে বসে থাকতে মায়া বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া মলিন হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়া জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কী সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়। এখনো অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও। তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। মায়া 2 হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়া ভয়, ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা ঘটনার আরও একটা ছেলে প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব ছেলেটির। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হলো মায়ার। কাজী মোল্লা সাহেব হাতের মোটা করে রেজিস্ট্রি খাতা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালেন। এক পলক ঘৃণাভাবে দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালেন হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টি মানে বুঝতে হাফেজ সাহেব নিজের ছেলেকে তাড়া দিয়ে বললে, সুমন, যা তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করল সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল দাদার কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম
ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলেন মায়ার সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ার উদ্দেশ্যে হুমকি স্বরূপ বললেন, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি যে নাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর, তোমরা অপবিত্র করছো। তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গে ধরে নিয়ে পরিবারের কাছে আসলে, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিন পরে বুঝতে পারবে আশা করি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরা দেশ জানে। ক্ষমতার অহংকার যার রঞ্জে রঞ্জে সে তোমার কতটুকু ভালো রাখবে আল্লাহ জানেন। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়ে শেষ করো, নয়তো আজ তোমার ক্ষমতা ধরন প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরতে পারবে না। আর অবস্থা এমনিতেও ভালো না, এই জন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু সময় লাগবে না এই এলাকার মানুষ জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে নিয়ে বিয়েটা করে নিবে, বুঝেছ মেয়ে? চশমার ফাঁক চোখে উকিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব। মনোভাব অন্তত শক্ত ওনার। বিরক্তির সাথে সাথে রষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনান তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবে না তিনি। তারপরও পাপটা মেনে নিবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করা কি পাপ নাকি? আরও উপকার করা তো নেকির কাজ। তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণ দমে রাখা কান্নাটা ফুঁপিয়ে কেঁদে উঠল তক্ষুনি। মায়ার হঠাৎ কান্নায় ধমকে উঠলেন কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল মুখের ভিতর শাড়ির আঁচল চেপে বসে। মায়া তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়, পরিস্থিতি ফ্যাসাদে পড়ে কিভাবে বাঁচতে হয়। অতিরিক্ত ভয় পেলে মায়া শুধু বুক ফেটে কান্না আসে। এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়ার শক্ত গলায় কবুল বলতে বললেন। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহুশ ছেলেটিকে কবুল বলতে বললেন তখন ছেলেটিও অবস্থায় ঘোরে মাঝে ৩ কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল, কাজী সাহেব মায়ার স্বামীর নাম লোকটির থেকে কোনো রকম না ঠিকানা জিজ্ঞেস করলেন না, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজের সবকিছুই লিখে নিয়েছেন কাবিননামায়। মায়া পরিবারের কথা জিজ্ঞাসা করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল। ব্যাস। মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বললেন। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিননামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটা চোখ বুলাতল একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটার কী নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা। অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কী লেখা আছে তাতে।
মায়ার নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই শত চেষ্টা করেও সিগনেচারটা মায়ার ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সেও কাবিননামায় সিগনেচার করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতাপত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক দিয়ে বলে গেলেন, মেহমানদের কিছু খাবার দাও। রাতে প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে মায়া তাকিয়ে আছে টিন শেড জানালার দিয়ে। ওর ছোট মনের আকাশের আজ ভীষণ মেঘ জমেছে। এই মেঘের ভাত ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ল ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টে পিঠে গাল মুছতে ব্যস্ত, সেই সাথে হাতের মুঠোর ফোন চেপে নিজের ভাইকে কল করতে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালা ছেলের বউয়ের। মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিলেন মায়াকে, কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকেই একনাগাড়ে কল করে যাচ্ছে আরিফের, কিন্তু আরিফের ফোন বন্ধ, বারবার নট রিচেবল দেখাচ্ছে। মায়ার কান্নার বেগ বাড়ে, ফুঁপিয়ে কেঁদে উঠে বিছানায় শয্যাশীল স্বামীর দিকে তাকায়। নাম ধাম পরিচয় কিছু জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্য কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গিয়ে ইহজীবন এই লোকের সাথে মায়া আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা শতভাগ নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবে বা কিভাবে? লোকটা সজ্ঞান থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়ে করলো। মায়ার মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানে না, এমনকি মায়াকে হয়তো চোখের দেখাও দেখেনি লোকটা। হুঁশ ফিরার পর এ লোকের মায়া কি বলবে? বলার মতো কি আদৌ আছে? মায়ের কাছে বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটাও উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামীর নামক অচেনা লোকটি সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালা ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে লোকটা। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল 4:40, প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করে লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে একটা মাত্র স্বামী মায়ার। এই অসুস্থতার মাঝে যদি মায়া চলে যায় তখন মায়ার পাপ হবে না? না, থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটেকুটে স্বামীর পাশে থেকে গেলে পাহারা দেওয়ার জন্য। তবে স্বামীর চোখ খোলার আগে মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়ার সম্পর্কে সে কিছুই জানে না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়া অসম্ভাবনাও নেই। স্বস্তির মনে
মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ার কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:46 দিকে। তখন প্রায় ভোর ধরণীর বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতে বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়া অচেতন স্বামীর ঘুম ভাঙতে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকলো কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করলো। বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। মাথা ব্যথা, এমনিতে মাথা হ্যাং হয়ে আছে, তারপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখ, অপরিচিত কোনো মেয়ের খোঁজ তার কাছে করছে ভেবে বিরক্তিতে খানিকটা কপাল কুঁচলে আসলো ছেলেটির। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আপনাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পিঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন করা যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়া রেখে যাওয়ার বাটন ফোনটির হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটির কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচলে তাকায় কাজী সাহেবের দিকে।